আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন, বলছেন প্রধান উপদেষ্টা। বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকায় কর্মসূচি ঘোষণা এনসিপির। জানাবো ডিসেম্বর জানুয়ারিতেই কেন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দলগুলো। এবং সর্বশেষ জানাবো সমঝোতা না হলে ফ্যাসিবাদের বিচার, নির্বাচন সবই অনিশ্চিত হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন, বলছেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকায় কর্মসূচি ঘোষণা এনসিপির। জাতীয় নাগরিক পার্টির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে গণহত্যার বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি সপ্তাহে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই সভায় আলোচ্য বিষয়ের মধ্যে ছিল দলের অঞ্চল ভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, সংস্কার বিষয়ক প্রস্তাবনা প্রণয়ন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ। এছাড়াও সভায় সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পলিসি গ্রহণে সরকারকে দাবি জানানোর পাশাপাশি ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলনের দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনমনে স্বস্তি আনতে সরকারকে জোর দাবি জানানোর বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। এদিন এনসিপির কেন্দ্রীয় সংগঠক খায়রুল কবিরের মায়ের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশের মাধ্যমে ওই সভা শুরু হয়। এতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নীতিমালায় সাংগঠনিক কাজের স্বার্থে 64 জেলাকে 19টি জোনে ভাগ করা হয়। এছাড়াও কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটি সর্বনিম্ন 1টি সদস্য এবং সর্বোচ্চ 51 সদস্য নিয়ে গঠিত হবে এবং উপজেলা কমিটি সর্বনিম্ন 21 সদস্য থেকে সর্বোচ্চ 41 সদস্য নিয়ে গঠিত হবে বলে সভায় জানানো হয়। এক্ষেত্রে উভয় কমিটির আহ্বায়ক নির্ধারণে বয়স সর্বনিম্ন 40 বছর হতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে সভায় সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে একটি সাংগঠনিক শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। রোববার ওই কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। অন্যদিকে চলতি সপ্তাহে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে মর্মে জাতীয় নাগরিক পার্টির সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। ডিসেম্বর জানুয়ারিতেই কেন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দলগুলো? নির্বাচন কবে হবে এই প্রশ্নে অনিশ্চয়তা এখনও কাটেনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি সহ বিভিন্ন দল। তবে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছে। কিন্তু ডিসেম্বর বা জানুয়ারি পরের মাসগুলোতে রমজান, ঈদ কিংবা বর্ষা মৌসুমে নির্বাচন অনুষ্ঠান কতটা সম্ভব, এই প্রশ্ন তুলেছে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল। বাংলাদেশের নির্বাচন হয় সাধারণত শীতকালে। আরও নির্দিষ্ট করে বললে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে। দেশটিতে নির্বাচন একটা উৎসবের মতো, আর সেটা সম্ভব হয়েছে নির্বাচনের উপযোগী আবহাওয়ার কারণে। শীতে হিমেল হাওয়ায় চায়ের আড্ডা জমে ওঠে, নির্বাচনী মিছিল, ক্যাম্পেইন একটানা চলতে থাকে, প্রার্থীরা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে যেতে থাকেন এবং সবশেষে ভোটের দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন সাধারণ মানুষ। গ্রহণযোগ্য সবগুলো নির্বাচনে এমনটাই দেখা গেছে। কিন্তু গরমকালে নির্বাচন হলে আবহাওয়া অনেকটাই প্রতিকূলে থাকে। এপ্রিল, মে, জুন, জুলাই বৃষ্টি আর ভ্যাপসা গরম মিলিয়ে যখন হাসপাস অবস্থা, তখন নির্বাচনী মিছিল, ক্যাম্পেইন, ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, এমনকি নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন সবকিছুই কঠিন হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু গরমকালে নির্বাচনের প্রশ্ন কেন আসছে? এই প্রশ্ন আসছে কারণ প্রধান উপদেষ্টার সঙ্গে গত বুধবার বিএনপির বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আবারও বিএনপিকে জানিয়েছেন
নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে। সুতরাং এটা স্পষ্ট, নির্বাচন যদি ডিসেম্বর কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি শুরুতে না হয় তাহলে সেটা তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত? ডিসেম্বর জানুয়ারির পরে নির্বাচনের সমস্যা কোথায়? বাংলাদেশে মূলত শীতকালে নির্বাচন হলেও গ্রীষ্মকালে যে নির্বাচন হয়নি তেমনটা নয়। তবে এর উদাহরণ আছে মাত্র দুটি, একটি 1986 সালে আর একটি 1996 সালে। এর মধ্যে 1996 সালের 12 জুনের নির্বাচন হয়েছিল এর কয়েক মাস আগে 15 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার কারণে। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং সদ্য সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন, বাংলাদেশে প্রয়োজনে গ্রীষ্মের মধ্যেও নির্বাচনের নজির আছে, কিন্তু শীতকাল হচ্ছে আদর্শ সময়। একটা ইলেকশন করতে গেলে অনেক কিছু বিবেচনায় নিতে হবে। প্রথমত, স্কুল ফ্রি পাবো কিনা, শিক্ষকরা ফ্রি থাকবেন কিনা, কারণ ভোট গ্রহণের জন্য কেন্দ্র হিসেবে স্কুল এবং কর্মকর্তা হিসেবে শিক্ষক লাগে। ফলে ক্লাস পরীক্ষার সময় ভোট হলে এটা শিক্ষার জন্য সহজ হবে না। দ্বিতীয়ত, বড় ধরনের কোনো উৎসব আছে কিনা, যেমন রমজান কিংবা ঈদ থাকলে সেটা বিবেচনা করতে হয়। তৃতীয়ত, আবহাওয়া দেখতে হয়। বৃষ্টিতে হাওড় এলাকা তলিয়ে যায়, বন্যা কিংবা বৃষ্টির কারণে প্রচারণা তখন কঠিন। আবার গরমেও ভোটারদের সমস্যা। তবে তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি কেমন বা দলগুলো কি চায়। গরমে যে নির্বাচন করাই যাবে না তেমনটাও নয়। রাজনৈতিক দল বিশেষত বিএনপির তরফে ডিসেম্বর থেকে নির্বাচন পিছিয়ে গ্রীষ্মকালে না নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে সরকারের কাছে। বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, কারণ এর পরে নির্বাচনের যে কথা বলা হয় বিএনপি সেটাকে মনে করে তাদের ভাষায় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র। ফলে গত বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলটি আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জবাবে সরকারের তরফ থেকে বলা হয়েছে, ডিসেম্বর থেকে জুন পুরনো সেই সময়সীমার কথা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের পরে নির্বাচন নেওয়ার কোনো যুক্তি নেই। ডিসেম্বরের পরে নিয়ে গেলে তো আবহাওয়া অবশ্যই নির্বাচনের উপযোগী নয়। গরমের মধ্যে কিভাবে প্রচারণা হবে, মানুষ অংশ নেবে কিভাবে, মানুষের মৃত্যু তো হতে পারে। তাছাড়া ভোটের দিন যদি প্রবল বৃষ্টি হয় তাহলে মানুষ ভোট কেন্দ্রে তো যাবে না। এখানে আবহাওয়া একটা বিষয়, কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই। সেখানে নির্বাচন কেন পেছাবে? তবে নির্বাচন ডিসেম্বর থেকে পিছিয়ে গেলে আরও কিছু জটিলতা আছে, কারণ আগামী বছর রমজান শুরু হবে মধ্য ফেব্রুয়ারির পরে, রমজান চলবে মধ্য মার্চ পর্যন্ত। এরপর কয়েকদিন ঈদ উল ফিতরের ছুটি, এপ্রিল মাসে হওয়ার কথা এসএসসি পরীক্ষা। এই সময় নির্বাচন হলে পরীক্ষা পেছাতে হবে, ব্যাহত হবে শিক্ষা কার্যক্রম। এপ্রিলের পর মে মাসে আবার ঈদ উল আজহা, মে মাসের শেষ সপ্তাহ থেকে ঈদে কোরবানির হাটকেন্দ্রিক ব্যস্ততা এবং এরপরে ঈদের আনুষ্ঠানিকতা আছে। ফলে এই সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত টানা যে 2 থেকে 3 মাসের সময় প্রয়োজন হবে সেটা বের করা সম্ভব নয়। এমন বাস্তবতায় নতুন বছরের শুরুতেই ভোট না হলে পরে সেটা আরও বিলম্বিত হয়ে জুনের পরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমঝোতা না হলে ফ্যাসিবাদের বিচার, নির্বাচন সবই অনিশ্চিত হবে। বিএনপি গণঅভ্যুত্থানে সম্পৃক্ত রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে পরস্পর বিভেদ কমিয়ে সমঝোতায় না পৌঁছালে সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও নির্বাচন সবকিছুতেই অনিশ্চয়তা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি। বক্তব্যে মঞ্জু বলেন, বিএনপি বলছে নির্বাচনের কাট অফ টাইম চলতি বছরের ডিসেম্বর, সরকার বলছে পরের বছরের জুন, আর বিভিন্ন রাজনৈতিক দলের মত হচ্ছে দৃশ্যমান সংস্কার ও বিচারের পরেই নির্বাচন। এই 3 মতের মধ্যে আলাপ আলোচনা ও সমঝোতাপূর্বক একটি গ্রহণযোগ্য ঐকমত্য না পৌঁছালে যে অনিশ্চয়তা ও সংশয় তৈরি হবে তা দেশের জন্য কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না। জনগণের একটা অংশ প্রফেসর ইউনূসকে 5 বছরের জন্য চাই বা মার্চ ফর ইউনূস জাতীয় কর্মসূচির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে পারে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারে, গ্রীষ্মকালে লোডশেডিং সহনীয় মাত্রায় রাখে আর অর্থনীতিতে দৃশ্যমান অগ্রগতি ঘটাতে পারে, তাহলে রাজনীতির বাইরে সরকারের পক্ষে একটা জনমত তৈরি হয়ে যেতে পারে। রাজনৈতিক পক্ষ আর অরাজনৈতিক পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেলে সেটা কারোর জন্য শুভ ফল বয়ে আনবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যদি সুশাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে না পারে এবং সংস্কার ও নির্বাচনের বিষয়ে অযথা দীর্ঘসূত্রিতার আশ্রয় নেয়, তাহলে বর্তমান রিজিমকে 1/11 সরকারের পরিণতি ভোগ করলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।